আচ্ছা, তো খাতা মোটামুটি কত দূর হয়েছে লেখা? স্যার দুইটা প্র্যাকটিক্যাল পুরোপুরি লিখছি, আরেকটা লিখতেছি। কালকে অবশ্যই দেখাবে। যাদের যেটা দেখা হয়েছে আমাকে দেখাই নিয়ে আসবা। ঠিক আছে স্যার। তো তো এটা যদিও একটা ইন্টারের খাতা, এই ইন্টারের খাতা হলেও তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ইন্টারের আগের বই, এখন আর এরকম নাই। শেষের কনসেপ্টটা হলো ফলাফল। তো আমাদের এখানে ফলাফল আছে না আমাদের? জি স্যার। ফলাফল আছে। তো আমরা কোন কোন অংশগুলা না লিখলে নম্বর কমে যাবে? ফলাফলের মধ্যে তোমাদের কয়টা অংশ? পাঁচটা। হ্যাঁ স্যার। খারিয়মূলক কয়টা থাকবে? তিনটা। আর অম্লীয় দুইটা। তাহলে নিচে নিচে আমাদের তিনটা খারিয়মূলক থাকবে, আর অম্লীয়মূলক আবার দুইটা থাকবে। এক, দুই, এরকম। তাহলে ফলাফলের বিষয়টা ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা শুরুটা করলাম অজৈব লবণের গুণগত বিশ্লেষণ। বললে গুণগত বিশ্লেষণ আমাদের পরীক্ষায় যা লেখা আছে সেভাবে লিখলে, লবণের ভৌত যে বৈশিষ্ট্যগুলো আছে, যে এই লবণটা কেমন, এই বিষয়গুলি দেখে লিখতে হবে। যদিও আমরা মিক্সচার করে দিই, এই মিক্সচারের মধ্যে কারোটা হয়তো গুঁড়া গুঁড়া থাকতে পারে, কারোটা লিকুইড হয়ে যেতে পারে, কারোটা পাউডার পাউডার থাকতে পারে, সেটা দেখে লিখবে। এরপরে সিকোয়েন্সটা বোঝানোর জন্য নিয়ে আসলাম যে ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষা। তারপরে কি আছে? অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষা। দুইটা শুষ্ক পরীক্ষা শেষ করলো। তাহলে এখানে আমার পাঁচটা, এই দুইটা ছকের মধ্যে আমার পাঁচটা আয়ন শেষ হয়ে গেল। এরপরে ক্ষারীয় মূলকের ধারাবাহিক পরীক্ষা। মজুদ দ্রবণ প্রস্তুতি বা আমরা কি দ্রবণ প্রস্তুত করি? নির্যাস দ্রবণ। সেখানে নির্যাস দ্রবণের কিছু কথা লেখা হলো। তারপরে এরকম করে গ্রুপ এক, গ্রুপ দুই, গ্রুপ তিন, গ্রুপ চার, এরকম করে এ পর্যন্ত গেল। গ্রুপ এক, গ্রুপ দুই, গ্রুপ তিন, গ্রুপ চার সব হলো এই পর্যন্ত। আমরা মূল দ্রবণ নিয়ে আবার অ্যামোনিয়াম
সোডিয়াম এগুলা যে টেস্ট করেছি তার একটা ছক। যদি এরকম হয় যে এটা হলো 5 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপের মধ্যে আমরা সাধারণত বলেছি যে দুইটা লিখে দিও, একটা হলো সোডিয়াম পটাশিয়াম পায়রোঅ্যান্টিমোনেট দ্বারা, আর একটা হলো অ্যামোনিয়াম নেসলার দ্রবণ দ্বারা। এরপরে দেখো এখানে আমরা যেহেতু লিখেছি 1 নম্বর গ্রুপে যেহেতু লিখেছি কালো বর্ণের অধক্ষেপ পড়ে, অর্থাৎ 1 নম্বর গ্রুপ উপস্থিত, এজন্য আবার এইটার নিচে কি লিখতে হবে, 1 নম্বর গ্রুপের অধক্ষেপ বিশ্লেষণ। তো এখানে 1 নম্বর গ্রুপের অধক্ষেপ বিশ্লেষণে যা যা আছে শেষে উত্তরটা হলো এরকম, লেড নিশ্চিত। তারপরে কি, লেডের গ্রুপ 2 এর কালো অধক্ষেপদের নিশ্চিতকরণ দিয়ে আবার আরেকটা পরীক্ষা দিছে, যার ফলে লেড নিশ্চিত বলেছে। যাই হোক, এবার হলো অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা। তো এখানে দেখো সিলভার নাইট্রেট আছে, বেরিয়াম নাইট্রেট আছে, নাইট্রেটের বলয় পরীক্ষা আছে, সবগুলাই আছে। তো আমাদের যদি এরকম হয় যে আমরা এগুলো দিলাম, ছোট ছোট করে লিখলাম, ক্লোরাইড আয়ন এটা যেহেতু পড়েনি অনুপস্থিত, পড়েনি অনুপস্থিত, বাদামি বলয় সৃষ্টি হয়েছে, নাইট্রেট মূলক নিশ্চিত। এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে যদি আমাদের এরকম একটা কম্বিনেশন পড়ে, আরেকটা যাই, অন্য অন্য একটা গিয়ে, ধরো এরকম আমাদের ফলাফল লিখলাম, ফলাফলে ফেরাস আছে, ধরো কপার আছে, আর ধরো অ্যামোনিয়াম আছে, আর এখানে আছে সালফেট, ক্লোরাইড। আমি বোঝাতে যাচ্ছি যে আমরা কিন্তু খাতা লেখা শেখাচ্ছি, মানে খাতা লেখা বলতে নোটবুক না, মেইন যেদিন পরীক্ষা হবে সেদিনকার কথা শেখানোর চেষ্টা করছি। আমার কাছে বই থাকবে, আমি বই দেখে কি করব, শুষ্ক পরীক্ষা লেখা শুরু করলাম। আমার কাছে বই আছে, তাহলে আমি যেহেতু শুষ্ক পরীক্ষা লিখছি, তাহলে আমার কোন কোন জায়গাটায় চেঞ্জ আসবে প্রথমে বলো। আহ এর নাম থাকবে, ভৌত অবস্থা থাকবে, এবার ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষা লেখা শুরু করলাম। বলো জয়িতা বলো, এখানে কোন কোন জি স্যার। কোন কোন জায়গায় কি থাকবে। স্যার প্রশ্নটাই তো বুঝতে পারিনি। আমি ধরো আমার প্র্যাকটিক্যাল করা শেষ, আমার এই এই আয়নগুলা পেয়েছি, ফেরাস, কপার, অ্যামোনিয়াম, ক্লোরাইড আর সালফেট, এইগুলা পেয়েছি। এখন এগুলো আমার প্র্যাকটিক্যাল করা শেষ, আমি এখন খাতা লেখা শুরু করলাম। তো খাতা লেখার শুরুতে জি আমি স্যার। কি দিয়ে শুরু করব, স্যার অ্যানায়নের শুষ্ক পরীক্ষা দিয়ে শুরু করবে। অ্যানায়নের শুষ্ক পরীক্ষা দিবা। জি স্যার। স্যার লেখার এরপর সময়, হচ্ছে অ্যামোনিয়াম টেস্ট। আচ্ছা বলি, লেখার সময় যে কোনো কিছু লেখা যেতে মানে শুরু করতে পারো, এরকম কোনো ইয়া নাই। আমি শুধু বোঝাচ্ছি তুমি যেটা শুরু করো। ধরো তুমি বললে যে অ্যানায়নের শুষ্ক পরীক্ষা দিবা, হ্যাঁ অ্যানায়নের শুষ্ক পরীক্ষা, এই যে অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষা শুরু করলা। এখন বলো কোন কোন জায়গাটাই তোমার চেঞ্জ আসবে, এই তো শুষ্ক পরীক্ষা, কোন কোন জায়গায় চেঞ্জ আসবে বলো। স্যার আমি যেগুলো পাইছি স্যার ওইগুলাই তো লিখবো শুধু, হ্যাঁ পরীক্ষা এই যে এটা পর্যবেক্ষণ দেখে সিদ্ধান্ত। বলো, এটা দেখে বলো, লিসা বুঝতে পারো, লিসা বলো তো দেখি, যে যে আমার এই ছক দেখতে পাচ্ছ, জি স্যার।
এই ছক দেখে বলো তো, তোমার এই ছক অনুসারে আমি একটু আগে যে যে আয়ন দিয়েছি, কি কি আয়ন দিয়েছি বলো। ক্লোরাইড আয়ন, আর তারপর হচ্ছে সালফেট আয়ন। আর কিছু দিয়েছি? আর একটা তো দিয়েছি, কই দিয়েছি? নাইট্রেট। আরে ওই যে তোমরা কেউ খেয়াল করলাম না স্যার। মনোযোগ দাওনি আর কি, এই জন্যই তো কথাটা জি বুঝতে স্যার। পারছো না। স্যার একটু এই আবার বলেন। এই যে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তা আমি বলছি যে তোমার ধরো প্র্যাকটিক্যাল করা শেষ, এখন জি স্যার। তুমি লিখতে যাচ্ছ, খাতা বসে পাশের রুমে গিয়ে তুমি খাতা লিখছো। খাতা লেখায় যদি ভুলভাল হয় তাহলে তোমার নম্বর কিন্তু কমে আসবে, তুমি যত প্র্যাকটিক্যাল করো। তো ওইটা তোমার ডকুমেন্টস, আমি সব জায়গায় তোমার নম্বর তো বাড়াই দিতে পারবো না। কারণ তুমি, তোমার লবণ ছিল তোমার কপার, তুমি কপার ভেতরের মধ্যে কপার লেখা নাই। হুম। সেটাই বলছি যে তুমি এই কম্বিনেশন গুলো দেখে নাও, যে ক্লোরাইড, সালফেট, অ্যামোনিয়াম, কপার আর ফেরাস। এখন আমি লেখা শুরু করলাম। বলো, মনে রাখো, কি দিয়ে শুরু করতে চাও, কোনটা দিয়ে শুরু করতে চাও লেখা? অ্যামোনিয়াম। এই জায়গাটাই তো শিখতে হবে এখন, কথাটা শিখো, বুঝো। তুমি হেডলাইন দিবা ক্ষারীয় পরীক্ষণের নাম, মূলকের, ক্ষারীয় ক্ষারীয়মূলকের মূলকের শুষ্ক পরীক্ষা। সবাই খেয়াল পরীক্ষা। করো, কি হেডলাইন দিবা? ক্ষারীয় মূলকের প্রথমে, ক্ষারীয়মূলকের শুষ্ক পরীক্ষা। প্রথমে এরকম নাম্বার দিলা, এই যে কয় নাম্বার ছিল আমাদের? 3 নাম্বার। এটা ছিল 3 নাম্বার, হুম, প্রশ্নের আছে 3 নাম্বার, তিন। কি 3 নাম্বারের নাম লিখলা, যে অজৈব লবণের গুণগত বিশ্লেষণ, অজৈব লবণের বিশ্লেষণ, বিশ্লেষণ। গুণগত তারপরে বিশ্লেষণ। লবণের ভৌত অবস্থা লিখলে, এগুলো এগুলো যা যা লেখার লিখে ফেললা। লেখার পরে একটা শিরোনাম দিলা ছকের, এই ছকে কি লিখছো? ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষা। এখন আমি বলছি যে আমার যে লবণগুলো নিচে দেখে আসলে, সেই অনুসারে এখানে কোন কোন জায়গায় তোমার কি পরিবর্তন আসবে বলো। স্যার, কস্টিক স্যার সোডিয়াম। থেকে তো আমরা অ্যামোনিয়াম আয়ন পেয়ে গেছি, তাহলে স্যার এই যে অ্যামোনিয়াম লবণ, স্যার এই যেখানে অনুপস্থিত লিখে আমরা উপস্থিত লিখবো। এইটাই এটাই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমার থাকবে উপস্থিত, তারপরে ধরো এই যে আয়রন আছে, আয়রনের কাছে লিখবা উপস্থিত। তারপর যে উপস্থিত। কপার, এখানে কপার এরকম হতে পারে, এখানে অনুপস্থিত লিখছে। না লিখলে লিখবা যে সোডিয়াম বা পটাশিয়াম, এগুলা কি হতে পারে? উপস্থিত থাকতে হতে পারে। পারে। হুম, তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমার যেহেতু 3টা আয়ন আছে, আয়রন, কপার আর অ্যামোনিয়াম, এই শুষ্ক পরীক্ষার মধ্যে আমার এই 3টা জায়গায় একটা ধারণা দিতে হবে যে অ্যামোনিয়াম হতে পারে, কপার হতে পারে, আয়রন হতে পারে। হুম। কি জন্য আমার এটা দিতে হবে? কারণ আমাদের এরকম মনে নাই যে এই যে কোশ্চেনের মধ্যে কি আছে, কোশ্চেনের মধ্যে লেখা আছে না যে কিসের কত মার্ক? জি স্যার, এটার জন্য তাহলে এখানে লিখতে লেখা হবে। আছে না, প্রথমে নেমিং অফ রেডিকাল, প্রপার চার্জ, নাম এবং সঠিক সংকেত, এটার জন্য কত মার্ক পাবো? স্যার 15। 15 মার্ক। তাহলে যদি 15 মার্ক হয়, তাহলে এই যে এই শেষের যে ফলাফলটা লিখলাম, এই সুন্দর করে ফলাফল, কত মার্ক হইলো? কত মার্কের কাজ স্যার হইলো শেষ? ফলাফল এখানে স্যার 30 বা 25 এরকম। এই যে এই ফলাফলের জন্য, এই ফলাফল, এই যে এটুকুন লিখছো, ফেরাস আয়ন সংকেত লিখছো, কপার আয়ন সংকেত লিখছো, অ্যামোনিয়াম আয়ন স্যার তিনটাতে তিন ফলাফলে মার্ক। এই যে ফলাফল লেখাতে কয় মার্ক? 3 মার্ক। 3 মার্ক। স্যার 15 মার্ক। হুম। 3 5 15, 15 মার্ক পাঁচটাতে। হ্যাঁ, তাহলে আমার এই 5টা তো শেষে গিয়ে তুমি ফলাফল লিখবে, তাই কি না? তো জি তুমি স্যার। লিখলে, শেষে তুমি ফলাফল সঠিকভাবে লিখলে। এখন যা তুমি ফলাফলে লিখেছো, সেগুলো তো আমার ভেতরে থাকতে হবে। এখন এইটা বুঝতে পারলে কিনা যে যেহেতু আমার ওখানে এই এই আয়নগুলোর কথা লেখা আছে, তাহলে আমি শুষ্ক পরীক্ষার মধ্যে
সেই জায়গাগুলোতে কি লিখবো, উপস্থিত থাকতে পারে বা উপস্থিত থাকতে হতে পারে। পারে। থাকতে পারে আর কি। এটা কি বলতে পেরেছি? হুম। স্যার আচ্ছা, এখন এরপরে আসলাম অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষা। বলো, আমি যে আয়নগুলো দিয়েছি সেই আয়ন থেকে কোথায় কোথায় উপস্থিত লিখতে হবে? স্যার এই যে সালফেট আর ক্লোরাইডের এখানে 5 নাম্বার আর 2 নাম্বারে উপস্থিত হতে পারে। তাহলে এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে পরীক্ষা করেছে, সেখানে লিখছে গন্ধ পাওয়া যায়নি, এগুলো অনুপস্থিত। কিন্তু আমরা এখন লিখবো কি, পাওয়া গেছে, উপস্থিত উপস্থিত হতে উপস্থিত। উপস্থিত। পারে। আবার এখানে আহ সোডিয়াম কার্বনেট গুঁড়া সহ উত্তপ্ত করেছে, এটা এরকম তোমাদের বই দেখে তোমরা লিখবা যে কোন জায়গাটা লিখলে সালফেটটা উপস্থিত আছে, কোন জায়গাটা লিখলে বোঝা যাবে যে সালফেট উপস্থিত, সেই জায়গাটা তোমরা লিখবে। ওই দিন বইতে দেখাইলাম না তোমাদের, না বুঝলে কালকে দেখাই নিবা যে স্যার কোন অংশ দেখে আমাদেরকে খাতাটা লিখতে হবে। তাহলে একটা শিরোনাম গেল ক্ষারীয় মূলকের শুষ্ক শিখা পরীক্ষা। পরীক্ষা কয়লা পরীক্ষা গুলো কখন লিখবো? হ্যাঁ হ্যাঁ, ওই, হ্যাঁ, শিখা পরীক্ষা কাঠকয়লা পরীক্ষা যে যে শিখছিলাম স্যার, স্যার এটা কখন লিখবো? এগুলাই তো সেগুলা। এই যে লেখা আছে না, কাঠকয়লা পরীক্ষা, শুষ্ক পরীক্ষায় তো এগুলো। এই যে কোবাল্ট নাইট্রেট পরীক্ষা, এই যে শিক্ষা পরীক্ষা, দেখতে পাওনি তুমি? জি স্যার। ও তাহলে আমি আমি ভাবছি ওইগুলো আবার আলাদা করে ছক করে লিখতে আলাদা হবে। কেন, তো ওইগুলাই তো তোমাদেরকে বললাম যে উপরের বর্ণনাটা লিখবা পরীক্ষার ঘরে, আর ওখানে পর্যবেক্ষণ লেখা আছে আর সিদ্ধান্ত লেখা আছে, এটা 3 কলামে লিখতে হবে। এখন কি বোঝা গেল? জি স্যার, এবার জি বুঝতে স্যার। পারছি। তো সেই জিনিসটা ওইখানে যেমন আলাদা 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 করে লেখা আছে, তো আলাদা আলাদা করে লিখবা না, এরকম করে একটা ছকের মতো করে লিখবা। তাহলে একটা ছকের মধ্যে মনে করে পুরো এক পাতা লিখবা, তাহলে উপরে হিট পুরো এই পাতায় মনে করে, এটা তুমি একটা পাতা ধরে লিখছো, এই পাতায় পুরোটা এই যে শুষ্ক পরীক্ষা থাকলো। আমি গট গট করে দেখে দেখলাম যে ওর 3টা শুষ্ক পরীক্ষা লেখা আছে। ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষা 3টা হওয়ার কথা, 3টা লেখা আছে, 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক। আর এখানে ক্লোরাইড উপস্থিত লিখছে, সালফেট উপস্থিত লিখছে। তাহলে শুষ্ক পরীক্ষার জন্য কয় মার্ক? স্যার শুষ্ক পরীক্ষার জন্য 15। 5 মার্ক। ও 5 5 এক এক করে কত মার্ক? 5 মার্ক। 5। 5 মার্ক। তাহলে আমাদের এই যে দেখো, আমি একটা শিরোনাম দিয়েছি শুষ্ক পরীক্ষা, আমি কাঠকয়লা, কোবাল্ট নাইট্রেট, শিখা পরীক্ষা ইত্যাদি হ্যান ত্যান লিখছি। এদিকে হ্যান ত্যান যাই লেখো, তোমার যে কয়টা আয়ন পেয়েছো ক্যাটায়ন, সেই কয়টা যাতে এর মধ্যে একদম বোল্ড আকারে চোখে পড়ার মতো করে লেখা থাকে। দরকার হলে কালার চেঞ্জ করে অন্য কালার দিয়ে লিখবা যে আয়রন হতে পারে, হ্যাঁ, ক্যালসিয়াম হতে পারে, কপার হতে পারে, যাতে আমি বুঝতে পারি যে তোমার 5 মার্ক যে শিক্ষা পরীক্ষায় আছে, তুমি 5টার জন্য 5টা তোমার পরীক্ষা করা আছে। এখন ওই দিন বলেছিলে যেমন আমাদের কি নাই, সালফেটের শুষ্ক পরীক্ষা নাই, তাই না? এরকম এরকম লিখছিলে। স্যার এই যে কার্বনেট আয়নের তো সিক্ত পরীক্ষা কার্বনেট নেই একদম। তাই না? স্যার সালফেটের শুষ্ক পরীক্ষা নেই আর হচ্ছে কার্বনেটের সিক্ত পরীক্ষা নেই। হ্যাঁ, তো এইখানে দেখো, এটা কিন্তু অনেক আগের বই, এখানে কিন্তু সালফেটেরও শুষ্ক পরীক্ষা আছে, সালফেট অথবা সালফাইড হতে পারে। তো এরকম না না থাকলে কি কিরকম করে লিখতে বলেছে, একদম তো লিখেছো খাতায় যে এগুলো এগুলো জি পরীক্ষা স্যার, করলাম। স্যার এটা তো লাস্টে। জি স্যার, হুম, যেগুলো নাই তাহলে সালফেট এটা হতে পারে। হতে পারে, যাতে ওইটাও তুমি বোল্ড করে লিখবা, হাইলাইট করে, যে আমি যাতে বুঝতে পারি যে সালফেটের কথাও সে লিখেছে, যাতে আমার 5-এ 5 মার্ক দেওয়া যায়। এরপরে আমার 5 মার্কের কাজ শেষ। এখনকার কাজ হলো, স্যার খাতা কি আমাদের কলেজের টিচাররাই দেখে? হ্যাঁ স্যার এই প্র্যাকটিক্যাল করার পর যে আমরা খাতাটা লিখবো স্যার এটা কি আপনারাই লিখবেন? হ্যাঁ, আমাদেরকে তো দেখে নম্বর দিতে হয়, কিন্তু এই খাতা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয়, এখানে থাকে না তো। ভুলভাল দেখে তো তুমি পাঠাতে জি পারবে না। স্যার, বুঝতে পারছি। স্কুটিনি হয়, অনেক সময় যা যদি ধরো চ্যালেঞ্জ করলো, কেউ কোন একটা স্টুডেন্ট চ্যালেঞ্জ করে, তো তার খাতা তো তখন দেখে খুলে,
তা আমি যে জায়গায় ধরো লেখা নাই সেই জায়গায় কি নম্বর দিতে পারবো? তো তুমি না তোমারটা স্যার। ধরো, তোমারটা ধরো কথার কথা দিয়ে দিলাম, এখন কোনো কারণে অনলাইনে কোনো একটা সমস্যার কারণে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যার কারণে হঠাৎ করে তোমার ধরো এটার রেজাল্ট আসলো না। এখন যখন আসলো না তখন তো এই খাতাটা তখন তো আবার বোর্ডে পাঠাতে হবে যে এই স্টুডেন্টের নম্বরটা কেন আসেনি। যেমন ফোর্থ ইয়ারে একবার কি হয়েছে, একটা স্টুডেন্ট ফোর্থ ইয়ারে মোট 3টা কোর্স, তখন আমি ট্রেনিং এ ছিলাম, 3টা কোর্স ছিল, 3টা কোর্সের 2টার মধ্যে নাম্বার গেছে আর একটার মধ্যে নম্বর যায়নি। কেন যায়নি সেটা আমরাও বুঝতে পারিনি, কারণ 3টা শিটে ওর রোল নাম্বারটাই ছিল না, মানে একটা শিটের ওর রোল নাম্বারটাই ছিল না। এখন অনলাইন থেকে কিভাবে মিসিং হয়েছে সেটার খেয়াল করা হয়নি। যেহেতু এরকম যদি হইতো যে আমার মনে করো পর 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 স্টুডেন্ট 5 রোল 6 রোল 7 রোল 8 রোল, এখন যদি এখানে একটা গ্যাপ থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে ও এই জায়গায় গ্যাপ আছে, মানে এই স্টুডেন্টের নম্বর দেওয়া হয়নি। কিন্তু একটা শিটে এই 5-এর পরে মনে করো 7 চলে আসছে, তো 5-এর পরে 7 চলে আসছে, মাঝখানে যে 6 নাই সেটা আমরা খেয়াল করিনি। তো খেয়াল করিনি কারণ যেহেতু কোনো গ্যাপ নাই ভাবছি যে সবটাই নম্বর দেওয়া হয়েছে। তো ওইটা সম্ভবত ওই সময় জাতীয় অনলাইনে একটা ভুল হয়েছিল, যে ওদের অনলাইন থেকে যখন প্রিন্ট করি তখন যেহেতু নম্বর দেওয়া হয়নি ওইটা প্রিন্টও হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে। এখন যখন রেজাল্ট আসছে ও রেজাল্টে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট তখন তারা ম্যাডাম ছিল, তারা ম্যাডাম বলছে তাহলে কি করা যায়, অ্যাবসেন্ট হয়ে গেল স্টুডেন্টটা। আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করছি, হয় না হয় না হয় না, 3 মাস আমি কমপক্ষে 3-4 বার গেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, কোনোভাবেই হয় না। বলে যে এই খাতা আপনারা নিজেরা তৈরি করে নিয়ে আসছেন, এটা এই খাতা আসল খাতা না, তখন কেন মিসিং হবে ইত্যাদি ইত্যাদি এরকম বলছে। এতদিন পরে কেন, কিছুতেই বোঝানো যায় না। তো খাতা তো আমরাই দেখবো, কিন্তু খাতাতে তো যুক্তিযুক্ত থাকতে হবে। যেমন আর্টস কমার্সের ওদের তো প্র্যাকটিক্যালের কোনো খাতা প্র্যাকটিক্যালে হয় না, ওরা 4 বছর পরে একবার শুধু ভাইবা দেয়, একবারে 4 বছর পরে একবারে ভাইবা দেয়। সেই আনন্দ উল্লাসের সাথে তারা একেবারে ড্রেস আপ মেকআপ করে টাকা উঠায়া একেবারে ভুরি ভোজ খেয়ে তারা ভাইবা করে। এখন ভাইভাতে তো তো তোমার কি থাকে না, কোনো প্রমাণ থাকে না। এখন একটা টিচার চাইলে একজনকে বেশি বা কম দিতে পারে, কিন্তু আমাদের এই যে 75-এর মধ্যে আমরা দেখাইছি যে কিছু আছে যেগুলো টিচার দিতে পারে আর কিছু আছে, এখন যদি একটা একটা স্টুডেন্ট নাম সংকেত ভুল লেখে তাহলে তো ওই জায়গায় নম্বর কেউই দিতে পারবে না, যে 3-5-এ 15 একটা নাম সংকেত ভুল লিখলে কিন্তু 3 করে মার্ক কাটা চলে যাবে। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা আবার যাই, তো আমরা আমরা ফলাফল লিখবো, কত মার্ক পাবো? 15। শুষ্ক পরীক্ষা লিখলাম, জি কত স্যার। মার্ক পাবো? 5। 5। 5। এখন আমাদের ছিল প্রশ্নে লেখা আছে যে নিশ্চিত পরীক্ষা, এই যে লেখা আছে যে কনফার্মেটরি টেস্ট 5 রেডিকেল, একদম উল্লেখ করে লেখা আছে 5 রেডিকেল, মানে 5 জনের থাকতে হবে, 3-5-এ 15। এখন বলো কোন কত জায়গায় নিশ্চিত কথাটা লেখা থাকবে? 5 জায়গায় লেখা 5 জায়গা থাকবে। থাকবে। মনে করো যে আমার এখানে ক্লোরাইড আছে, তাহলে আমি এই যে সিলভার নাইট্রেটের পরীক্ষায় লেখা আছে সিলভার নাইট্রেট দিলাম, কোনো অধক্ষেপ পড়েনি। আর তোমরা যদি হয়তো তাহলে কি বলতা? স্যার তাহলে অনুপস্থিত। ও আচ্ছা আচ্ছা, স্যার আমরা লিখতাম যে উপস্থিত এখানে কি উপস্থিত ক্লোরাইডের লিখলে মধ্যে। হবে? এখানে উপস্থিত লিখলে হবে? এখন তো নিশ্চিত পরীক্ষা করছো। স্যার আমাদের এটা তো কি শুষ্ক পরীক্ষা নাকি সিক্ত পরীক্ষা? শুষ্ক পরীক্ষায় তো উপস্থিত লিখবো আর সিক্ত পরীক্ষায় নিশ্চিত আমার এই লিখবো। স্ক্রিন কি দেখা যাচ্ছে না যাচ্ছে না? স্যার যাচ্ছে যাচ্ছে। স্যার। তাহলে যদি যায় তাহলে জয়িতা কেন জিজ্ঞাসা করছো যে এটা শুষ্ক পরীক্ষা না সিক্ত পরীক্ষা? আমার ক্লাস নেওয়ার উদ্দেশ্যই এটা, কারণ আমরা অনেকে মনে করি যে স্যার এটা তো প্রতিদিনই করছি, যে করি তো স্যার আর কি, এখানে আবার এত বোঝানোর কি আছে আর কি। তুমি কি বুঝতে পারছো কি প্রশ্ন করছো? জি স্যার। বলো এটা শুষ্ক পরীক্ষা না সিক্ত পরীক্ষা? সিক্ত পরীক্ষা। তাহলে আমরা একটু আগে তো শুষ্ক পরীক্ষা শেষ করেই আসলাম, আসলাম না? তারপরে তোমাকে প্রশ্ন দেখাইলাম যে এই যে দেখো প্রশ্ন, এবার আমরা
নিশ্চিত পরীক্ষায় যাচ্ছি, নিশ্চিত কনফার্মেটরি। পরীক্ষা। তো নিশ্চিত পরীক্ষা যাচ্ছি, এখন তোমাকে আবার এটাও জিজ্ঞেস করলাম তাহলে কয় জায়গায় নিশ্চিত লিখবো, কয় জায়গায়? তো তুমি 5 বললে 5 জায়গায়। জায়গায়। তখন আমি দেখাচ্ছি যে তাহলে সিলভার নাইটের এই জায়গায় কোনো অধক্ষেপ পড়েনি, তখন আমরা কি লিখবো সেটা জিজ্ঞাসা করছি, কি লিখবো এখানে বলো তো। লিসা বলো এই জায়গায় কি লেখা থাকবে? অনুপস্থিত। না স্যার, স্যার এখানে তো লেখা থাকবে যে ব্লিচিং পাউডারের গন্ধযুক্ত পর্যবেক্ষণে, এটা লেখা থাকবে। আর তারপর হচ্ছে সিদ্ধান্ত থেকে যে ক্লোরাইড আয়ন নিশ্চিত। মনে হচ্ছে মাথায়, আমার নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে আর কি। বুঝতে পারছো যে ভাইবা তোমাদের কিরকম উল্টাপাল্টা হবে? ব্লিচিং পাউডারের গন্ধ এখানে কোত্থেকে আসলো শিক্ষা পরীক্ষার মধ্যে? এটা তো পদক্ষেপই পড়ে নাই। আরেকজন আরো বলছে পদক্ষেপই পড়ে না এখানে। আপনি, স্যার এখানে তো লেখা পদক্ষেপ পড়েনি। তা আমি এই লেখা কি আছে সেটা বলেছি? আমি বলেছি না, যে আমি তো 5টা এখানে আয়ন দেখাই রাখছি, যে তোমরা মনে করো এটা এই 5টা। নিশ্চিত হবে স্যার। তাহলে এই যে 5টা আয়ন দেখায় রাখলাম তোমাদের, যে ধরো তুমি এই 5টা আয়ন পাইছো, সেটা নিয়েই তো কথা, তখন থেকে কথা চলছে। তাহলে এখন যদি তুমি এখানে 5টা জায়গায় যদি নিশ্চিত লিখতে চাও, তাহলে এই জায়গায় কি লেখা আসবে? দধির ন্যায় স্যার ভাসমান নদীর পদক্ষেপ ন্যায় পড়বে। এইটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, যে এখানে তুমি কি লিখবে, এটা না জি বুঝতে স্যার, পারলে ওই এখন দিন লেখায় ভুল করবে, নিশ্চিত নিশ্চিত ভুল করবে। কি জন্য আমি বলি, তোমরা কি করবে একদম মানে মিলায় নিও আর কি। সকালবেলা যাবে, যাওয়ার পরে গল্প করতে করতে তোমাদের 10টা বাজে যাবে। 9টার সময় পরীক্ষা শুরু হবে। দেখছো যে কেউ ওই খাতার দাগ টানছে, কেউ এটা ধুচ্ছে, কেউ ওটা ধুচ্ছে। 10টা বেজে গেল, তারপরে অ্যানায়ন করতে করতে, মানে জাস্ট দুইটা যে অ্যানায়ন আছে আর কি, ধরো ক্লোরাইড আর সালফেটও যদি দিই, তাহলে এই দুইটা অ্যানায়ন করতে করতে তোমার 11টা বেজে গেছে। এরপরে নির্যাস দ্রবণ তৈরি করতে 12টা বেজে যাচ্ছে। এখন মনে করো 2টা বেজে গেছে, তখন তোমার মানে 5টা আয়নই কমপ্লিট হয় নাই। এখন তুমি ওই লবণ প্রস্তুতিকরণ, ফেরাস সালফেটের প্রস্তুতিকরণ, বা ফিটকিরি বা সোডিয়াম ক্লোরাইড এটা কখন করবে আর কি? এখন শুরু হয়ে গেল তাড়াহুড়া, 2টা পার হয়ে গেছে। গ্রুপে তো করা হইলো, কে করলো না করলো কোনো খোঁজ নাই, যে আসলে গ্রুপের দেখা যায় সবগুলাই লেখা শুরু করে দিতে, কারণ একটু পরে তো পরীক্ষা শেষ। তাহলে আমি খাতা লিখবো কখন? খাতা লিখতে গিয়ে কি করবে যে দেখাচ্ছি তোমাকে। খাতা খাতা লিখতে গিয়ে কি ঘটনা ঘটবে এটা দেখাচ্ছি। এটা একটা কারো না কারো তো খাতা, এটা নোটবুক। আমি তোমাকে একটা জিনিস দেখাই, তোমরা খাতা লিখতে যায় কি কাজ করবে সেটা দেখায়। এই যে বলয় পরীক্ষা কার করা হয় বলো? বলয় পরীক্ষা কার করি? স্যার নাইট্রাইট আয়নের। কি আয়ন? স্যার নাইট্রাইট। নাইট্রাইট। জি স্যার। জয়ী নাইট্রেট। জয়িতারে কালকে সারাদিন কালকে ওর শাস্তি দিব আর কি। এই যে নাইট্রেট আয়ন, বুঝতে পারছো তুমি এখন মানে ভুল করা শুরু করেছো। এই যে ভাইভাতে গিয়ে ভুল করবা, তখন তো সবাই হাসবে। কি আয়ন? আমি যে প্রথম দিন বললাম তোমরা আয়নের নাম সংকেত গুলো ঠিক মতো পড়ো, সেটা তো বললে না। নাইট্রেট আয়ন। মনে করো না যে স্যারের কাছে এই পড়ছি, তাহলে এগুলো মনে হয় খেয়াল করবে না আর কি। আমি তোমাদের নিয়ে বসছি, তোমাদেরকে নিয়ে কষ্ট করছি এই কারণে, যে তোমরা অন্তত কি করতে পারো, একটা ওখানে গিয়ে কথা বলতে পারো, ভালো লাগা কাজ করবে, তোমার একটা কনফিডেন্ট বাড়বে। সামনে আরো পরীক্ষা আসবে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, কিন্তু তোমরা গুরুত্ব দিচ্ছ না, এই প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল করে আসে তার দিন শেষ তোমার। খাতা যদি 2 ঘন্টা লেখো, আধা ঘন্টা পড়তে হবে। ক্লিয়ার? প্রতিদিন না পড়লে ওই ভাইবার দিয়ে ওই দিন আর পড়ার সময় থাকবে না। তাহলে এই নাইটের টাইমে নিশ্চিত পরীক্ষা, এখন খেয়াল করো তো। এখন বলো, জয়িতাই বলো, এখানে কি লেখা হয়নি বলো তো? তুমি বলো এই জায়গাটা কি লেখা হয়নি। স্যার আমি পরীক্ষাতে, হুম। স্যার একবার পড়ি তারপর বলতেছি। হুম।
বা কি ভুল লেখা আছে? স্যার, ওই যে প্রথমে যে সোডিয়াম কার্বনেটের নির্যাস দ্রবণটা বানাইতে হবে ওটা তো লিখে নাই, মূল দ্রবণ লিখে রাখছে শুধু। হ্যাঁ ঠিক আছে, মূল দ্রবণ মানে সোডিয়াম কার্বনের নির্যাস দ্রবণী। তারপরে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড না সদ্য প্রস্তুত ফেরাস সালফেট, কোন সময়ে? আগে কি কোনটা পরে কোনটা আর কি, তোমাদের বইয়ে কি লেখা আছে? স্যার, প্রথমে দেয়া লাগবে হচ্ছে গাঢ় সালফিউরিক, তারপর হচ্ছে সদ্য প্রস্তুতটা দেয়া লাগবে। ফেরাস সালফেট। তো জি স্যার। এই যে দেখো ভুল করে কিভাবে, যখন তাড়াহুড়া হবে, যখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার তো এখন সময় আর নাই, তখন কি করবে স্টুডেন্ট? স্যার এটুকু না লিখলে হয় না। দেখা যাচ্ছে যে এখান থেকে অর্ধেক লিখছে, এখান থেকে অর্ধেক লিখছে। হ্যাঁ, এই বেরিয়াম নাইট্রেটের পরীক্ষা যোগ করি, উত্তপ্ত হয় না, এই অনুপস্থিত, মানে বেরিয়াম, মানে এখানে ধরো সিলভার সালফার সিলভার যোগ করলাম সাদক্ষেপ। এখন এটা যখন দেখছে অনেক বড়, স্যার এটুকু না লিখলে হয় না, তা সে এই পর্যন্ত লিখে আহ, নিশ্চিত লিখে রেখে দিচ্ছে। মানে এরকম খাতা দেখে লিখবে বা বই দেখে লিখবে। তো তোমরা যদি 12টার মধ্যে কাজ কমপ্লিট না করতে পারো, তাহলে তোমাদের খাতা লেখা ভালো হবে না। এটা খেয়াল রাখতে হবে, ভালো কোনোভাবেই হবে না। আমি করব কি, দেখো মনোযোগ দাও যারা এখানে ক্লাস করছো, যে কয়জন, দুইজন দুইজন চারজন যা ক্লাস করো খেয়াল করো। আমরা করব কি, আগের থেকে খেয়াল করে যাব, নিজেরা একটা ছোট 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 করে একটা প্ল্যান করে যাব। তোমাকে 9টার সময় নমুনা দিয়ে দিলাম, নমুনা দিয়ে দিলাম 9টার সময়। দ্রুত গিয়ে নির্দেশ দেবন তৈরি করে ফেলবো, দ্রুত, মানে একটা টার্গেট, যে কে কি করছে। ওই জয়িতা কি করলো, জয়িতা হ্যান্ড গ্লোভস পরছে পড়ছে না, চশমা পরছে, ওইটা লিসার দিকে তাকানোর দরকার নাই, লিসা কি পড়ছে ওইটা আরেকজনের দিকে তাকানোর দরকার নাই। কারণ প্রত্যেকের লবণ আলাদা আলাদা, যার যার জায়গা দিয়েছি। টেস্ট টিউব গুলা ধুয়ে নিলে, টেস্ট টিউব গুলা ধুয়ে নির্যাস দ্রবণ তৈরি করলে, তৈরি করার পরে যেহেতু শুষ্ক পরীক্ষা করার সময় থাকে না, শুষ্ক পরীক্ষাগুলো বাদ। হ্যাঁ, শুষ্ক পরীক্ষা যদি বলে ম্যাডাম সময় আছে করো, করলে করলে, না করলে চলে গেলাম দ্রুত। আমি সিলভার নাইট্রেট দিলাম, সাদা যদি হইলো হইলো, না হইলে নাই। বেরিয়াম নাইট্রেট দিলাম, সাদা যদি হইলো হইলো, না হলে নাই। বলয় পরীক্ষা করলাম, যদি পাওয়া গেল গেল, না হলে নাই। এই কয়টা করলেই দেখা যাচ্ছে যে আমার 2টা আয়ন হয়ে যাবেই। এই কয়েকটা করলে আর কি আছে, ফসফেট আয়নের একটা পরীক্ষা আছে। দেখা যাচ্ছে যদি আমার ক্লোরাইড সালফেট নাইট্রেটের মধ্যে না পাওয়া যায়, তাহলে আবার ফসফেটের দিকে যাব। কতক্ষণ সময় লাগবে বলো এটা করতে? এই স্যার, কাজটা 15 মিনিট। 15-20 মিনিট। তো তুমি একটু মিলায়া দেখো যে ওই দিন কয় মিনিট লাগে তোমাদের, যদি তোমরা প্ল্যান করে না যাও যে আমি কি করব খাতা পাওয়ার পরে, দেখবো যে 10টা বেজে গেছে, কোনো একটা আয়নও বের হয়নি। আর যারা একটু স্টিডি, যারা প্ল্যান করে যায়, তারা ওই আধা ঘন্টার মধ্যে অ্যানায়ন কমপ্লিট। এরপরে আর 2 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 11টা বাজতে বাজতে আমার 5টা আয়ন কমপ্লিট। 5টা আয়ন কমপ্লিট হওয়ার সাথে সাথে সল্ট করবে সোডিয়াম ক্লোরাইড, আর প্রিপারেশন করবে ফেরাস সালফেট করে স্যারের কাছে দিয়ে চলে যাবে আর কি। 12টার মধ্যে, 12টা, 12:30, ম্যাক্সিমাম 1টার মধ্যে চলে যাবে পাশের রুমে। পাশের রুমে গিয়ে খাতা লিখবে আর পড়বে, খাতা লিখবে আর পড়বে ভাইবার জন্য, খাতা লিখবে আর দেখবে যে কি পড়বো তখন। যখনই তুমি পেয়ে যাবে যে আমি পরীক্ষা করে ক্লোরাইড পেয়েছি, যখনই পেয়ে যাবে তখনই মনে মনে ভাববে যে আমাকে তো ক্লোরাইড ধরবে। কিভাবে ধরবে বলো তো? আহ, কে বলবে? এই যে এই মেহেরুন্নেসা মিম বলো। জি স্যার। হ্যাঁ তুমি বলো তো দেখি, ভাইভাতে গেলে ধরো একটা সম্ভাব্য প্রশ্ন বলো যে স্যার আমি গেলাম, আমাকে এটা ধরতে পারে, কি ধরতে পারে বলো? কি ভাষা প্রশ্নের? ক্লোরাইডের সংকেত ধরবে। না, ক্লোরাইডের সংকেত কি করে ধরবে? আগে তো তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি প্র্যাকটিক্যাল করেছো, তাই কি না? তোমাকে এই এই প্রশ্নটা কেমন হবে? জি স্যার।
বলবে যে তুমি কোন প্র্যাকটিক্যালটা হ্যাঁ, মানে কো- হয়েছে আর হচ্ছে মানে কোন মান পেয়েছো তুমি, এটা হ্যাঁ, এই কিভাবে তো, এই শিখিয়েছি? তো। হ্যাঁ, তাহলে আগে জিজ্ঞেস করবে কোন কোন আয়ন পেয়েছো। তাহলে তুমি ধরো প্র্যাকটিক্যাল করছো সকাল 9টা থেকে, তো 10টার সময় অলরেডি তুমি 2-3টা আয়ন পেয়েছো। এখন তোমার ভাইবা শুরু হয়েছে 12টার সময়, 10টার সময় তুমি 2-3টা আয়ন পেয়েছো। তো তখন থেকে তো তুমি পড়া শুরু করবে মনে মনে, কাজ করবে, কাজের ফাঁকে ফাঁকে পড়বে যে আমি তো ক্লোরাইড আয়ন পেয়েছি, তাহলে আমাকে পরীক্ষায় যদি যায় ভাইবাতে বলবে তুমি কি আয়ন পেয়েছো, আমি তো নিশ্চয়ই বলবো ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরাইড আয়ন কিভাবে শনাক্ত করি? সিলভার নাইট্রেট দিলে দুদিন নেই অধক্ষেপ পড়ে, এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, ক্লোরাইড নিশ্চিত করি। এই যে কথাগুলা, এইগুলা কিন্তু পরীক্ষার হলে যারা বেশি বেশি বক বক করে, একে ডাকে ওকে ডাকে, এরা কিন্তু ওর মনোযোগ ধরে রাখতে পারে না। আমি কি বোঝাতে পারছি তোমাদের গুরুত্বটা? জি স্যার। জি স্যার। মানে পরীক্ষাটাকে তোমাদেরকে একটা পরীক্ষা মনে করে নিতে হবে। আমিও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদেরও পরীক্ষা হয়েছে আর কি। হ্যাঁ, রাজশাহী কলেজে পড়াশোনা করছি, পরীক্ষা হয়েছে কত বছর আগে। আমি 2007-এ কি করেছি, আমার অনার্স শেষ। আমরা 2003-4 সেশনের স্টুডেন্ট। তাহলে তুমি বুঝো যে 3-4 সেশনে তখন ছিল ডিভিশন। ভালো খারাপ স্টুডেন্ট সব সময় আছে, এখনো তোমাদের সাথে ভালো স্টুডেন্ট আছে, খারাপ স্টুডেন্ট আছে। হ্যাঁ, শিক্ষার মান একেবারে যে শেষ হয়ে গেছে এরকমও কিছু না। তবে শিক্ষার্থীদের মধ্যে পড়ার প্রবণতা খুব কমে গেছে। তা আমরাও দেখা যাচ্ছে যে ওইরকম অত ভালো স্টুডেন্ট না থাকলেও, ফাঁকিবাজ স্টুডেন্ট থাকলেও, পরীক্ষার দিনে কিন্তু একটা সিরিয়াসনেস কাজ করে যে না, কোনো ভুল করা যাবে না। প্রয়োজনে দেখা যাচ্ছে যে এদিক ওদিক করে কারো কাছ থেকে বলে নিয়ে উত্তরটা করতে হবে। আর মানে ভাইভাতে, ভাইভাতে হোক খাতায় হোক, সঠিক জিনিসটা লিখতে হবে। এটার জন্য তুমি জেড স্ট্র্যাটেজি নাও নিতে হবে তোমাকে। তাহলে কি স্ট্র্যাটেজি? অন্য কে কি করছে সেটা বিষয় না, প্রথমে গেলাম, গিয়ে দ্রুত টেস্ট টিউব হ্যান ত্যান সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে, আমার জায়গাটা পরিষ্কার করে, বই খাতা ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে, আমি আমার খাতায় যে ডিরেকশন আছে যে কোন কাজটা আগে করব, আমি সেই ডিরেকশন অনুযায়ী খালি পড়বো, আর একটার মধ্যে একটা ঢালবো, পড়বো ঢালবো, এই কালার হবে আর লিখে রাখবো, স্যার এই হয়েছে আর কি। এবার এই যে হয়ে গেল, সকাল 9টার সময় 10টার সময় তুমি একটা আয়ন পাইছো, ক্লোরাইড, এটাই তো তোমাকে গিয়ে জিজ্ঞাসা করবে পরীক্ষার হলে। তার জন্য আবার কি করব, কার সাথে তেমন কথা নাই, গল্প নাই। আমি মাঝে মাঝে মনে মনে পড়ছি যে ক্লোরাইড হলো এই দিলাম, বা কপার হলো 2 নম্বর, কপার কত নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপের, আমি 2 নম্বর গ্রুপ অধক্ষেপ বিশ্লেষণ কি করে করে। এরপরে তোমার ডাক আসলো, সিরিয়াল আসলো, তুমি ভাইভাতে যাওয়ার সময়ও তুমি বারবার বারবার এই জিনিসগুলা খেয়াল করে করে ও- স্যারের কাছে ঢুকবা আর কি। যদি কেউ খেয়াল না করে যে আমাকে এটা ধরতে পারে, এখন দেখা যাচ্ছে তুমি কি করছো, তোমার কোনো খেয়াল নাই, গল্প করেছো, তুমি ভাইবা বোর্ডে যাচ্ছ, এর মধ্যে তুমি মোবাইল দেখেছো, হ্যাঁ, ফেসবুক চালাইছো, এখন হঠাৎ করে ডাকলো, তুমি গিয়ে তুমি যেটা করে আসছো, ক্লোরাইডের টেস্ট কিভাবে করে আসছো ওইটাও তুমি বলতে পারছো না। তখন কি হয়, নম্বরটা কমে আসে। অনেক কিছু দেখা যাচ্ছে তোমরা মনে করো যে টিচার চাইলে সবই দিতে পারে, কিন্তু একটা স্টুডেন্ট ভালো করেছে বা একটা স্টুডেন্ট ভালো করেনি, দুজনকে নিশ্চয়ই সেম মার্ক দিবে না, একটু হলেও কম বেশি হবে। যারা তোমরা রেগুলার ক্লাস করেছো তাদেরকে ইন কোর্সের নম্বর গুলো ভালো দেওয়া হয়েছে, যারা ক্লাস করনি অবশ্যই নম্বর কম পেয়েছে। তো এই জায়গাগুলোতে নিজেদেরকে সচেতন হতে হবে। তাহলে আমরা আমরা যখন খাতা লিখবো, অবশ্যই অবশ্যই কি করব, শেষে গিয়ে ফলাফলটা ঠিক করে লিখবো। ক্ষারীয়মূলক 3টা থাকবে, অম্লীয়মূলক 2টা থাকবে। হুম। এইখানে যে 5টা থাকবে, সেই 5টা অবশ্যই যাতে হয়, এই জন্য খেয়াল করে নিবে। আমি থাকি, ম্যাডাম থাকুক, চেষ্টা করবে একটু কনফার্ম করে নেওয়ার যে ম্যাডাম দেখেন তো হয়েছে কিনা। এখন তুমি 5টা আয়ন লিখলে, এখন 5টার মধ্যে দেখা যায় তুমি লিখে রাখছো এখানে হয়তো সোডিয়াম, কিন্তু হয়তো তোমারটাই সোডিয়াম ছিলই না, তুমি সোডিয়াম লিখে রাখছো। তখন তুমি পুরো প্রসেসের জন্য মার্ক তো পাবে, 5টা লিখেছো, কিন্তু একটা আয়নটা তোমার স্যাম্পলের সাথে মিলেনি, এজন্য কিছুটা নম্বর তোমাকে কম দেওয়া হবে। এজন্য 5টা আয়ন যাতে
মিলে, কারণ আমরা প্রত্যেকে আলাদা আলাদা স্যাম্পল, মনে করো S13, এস এস হলো 16, S14, 15, এরকম বিভিন্ন নাম্বার থাকবে লবণের বাটিতে। এই নাম্বার দেখে দেখে আমাদের নোটবুকে লেখা থাকে যে এই S13-তে কোন কোন আয়ন আছে। এখন S13-তে যদি 5টা আয়ন যা যা আছে, তোমার যদি 5টা আয়ন সেম সেম হয়, তাহলে তোমার নম্বর পাবে বেশি, যে ও সবগুলা 5টা আয়নই ফুলফিল করেছে, 5টা আয়নই সে একাই শনাক্ত করতে সক্ষম হয়েছে। আর দেখা যাচ্ছে 5টা আয়ন লিখেছে কিন্তু একটা আয়ন মিলেনি, তাহলেও ওকে নাম্বার দেওয়া যাবে, কিন্তু কিছুটা কম দিতে হবে, কারণ একটা সে কনফার্ম করতে পারেনি। তাহলে অবশ্যই ফলাফলের দিকে খেয়াল করব। ক্ষারীয়মূলক সিকোয়েন্স অনুসারে যদি লেখি, এই সিকোয়েন্সে লিখতে পারো, নোটবুকে যেরকম দেখছো। প্রথমে দিয়েছে এখানে শিরোনাম দিয়েছে ক্ষারীয়মূলকের শুষ্ক পরীক্ষা, দিয়ে এই পরীক্ষা সেই পরীক্ষা, যত শুষ্ক পরীক্ষা আছে, কাঠকয়লা হোক, শিখা পরীক্ষা যাই হোক, কোবাল নাইটে সব দিল। 3 জায়গায় থাকলো, এখানে থাকবে 3 জায়গায় হতে পারে। তারপরে অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষা, এখানে যত রকম পরীক্ষা আছে সবগুলা দিবে। দেওয়ার পরে 2 জায়গায় লিখবে হতে পারে, কোনো উপস্থিত হতে পারে, থাকতে পারে। এরপরে হলো মূল দ্রবণ প্রস্তুতি, নির্যাস দ্রবণ প্রস্তুতি। তারপরে ক্ষারীয়মূলকের গ্রুপ বিভক্তিকরণ, 1 2 3 করে যে যে গ্রুপে তোমার আয়ন পাবে সেই সেই জায়গায় থাকবে উপস্থিত, বাকিগুলো অনুপস্থিত। এরপরে 5 নম্বর গ্রুপটা থাকবে, 5 নম্বর গ্রুপ। এরপরে তুমি যদি বলো যে আমি 4 নম্বর গ্রুপ পেয়েছি, তাহলে 4 নম্বর গ্রুপের অধক্ষেপ বিশ্লেষণ করে ফাইনালি লিখতে হবে নিশ্চিত। এখানে নিশ্চিত, এই যে ছোট করে লিখেছে, ছক করেনি, এখানে নিশ্চিত লিখছে, ক্যালসিয়াম নিশ্চিত। এরকম করে যদি ছক ছাড়া লেখো, তাহলে অবশ্যই একটু কালার করে দিয়ে নিশ্চিত কথাটা লিখো, যাতে আমি 5টা জায়গায় নিশ্চিত কথা লিখতে পারি, নিশ্চিত জিনিসটা পাই 5 জায়গায়। তাহলে অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা আসলো, সেখানে 2টা জায়গায় নিশ্চিত থাকবে, নিশ্চিত থাকবে 2 জায়গায়। এই যে নিশ্চিত স্যার আছে দুই। নিউক্লিয়াসকে বলছিলেন যে ফসফেট হচ্ছে বাধা প্রদানকারী আয়ন। হুম। স্যার এটার ব্যাখ্যা যদি ভাইবার টিচার জিজ্ঞেস করে স্যার তাহলে তখন কি বলবো? ফসফেট। বাধা প্রদানকারী আয়ন। হ্যাঁ, ফসফেটের ফসফেট কি ফসফেটের উপস্থিতিতে অন্য আয়নগুলো শনাক্ত করতে কষ্ট হয়। আমরা ক্যাটায়নটা কোথায় দেখছিলাম? স্যার তাহলে মিস মিস হচ্ছে স্যার আজকে ওই যে ফসফেট আয়নের যে অপসারণের কার্যপ্রণালীটা করাতে চাইছিলেন কিন্তু সময়ের জন্য পরে আর করতে পারিনি। স্যার আজকে ওটা সম্পর্কে আইডিয়া দিলে কালকে ওটা একটু ভালো করে করতে পারতাম। ওয়েট, তাহলে স্যার একটা ইয়েটা প্রশ্ন ছিল। ইয়েটা লাগাই, ক্যামেরাটা। হ্যাঁ, বলো। ওইটা স্যার ছবি। অ্যামোনিয়াম আয়নের পরীক্ষা ক্যাটায়ন টেস্টে কেন আগে করা হয়? অ্যামোনিয়ামের টেস্ট ওই কিছু কিছু যেগুলা থাকে, সোডিয়াম, পটাশিয়াম, 5 নম্বর গ্রুপের ইয়াগুলা গ্রুপ বিশ্লেষণের আগেও করে নেওয়া যায়, ওটা যেহেতু গ্রুপের সাথে সম্পর্ক নাই। ওটার অধক্ষেপ তো আর ধরে ধরে সেকে সেকে আর একটা অন্যটা কাজ করে না, এজন্য এগুলাকে আগে করে নেওয়া যায়। লেখার সময় তুমি যে কোনো জায়গায় লিখতে পারো। স্যার ম্যাম বলছিল এটা ভাইভাতে আসতে পারে। ফসফেট মূলক দূরকরণটা দেখাচ্ছি এখানে। স্যার এই যে 36 পেজ আছে আমাদের যে মেইন বইটা। হ্যাঁ। এ- স্যার আরেকটা প্রশ্ন আছে। বলো। ধারাবাহিক মানে স্যার ওই যে ক্যাটায়ন সমূহের ধারাবাহিক যে গ্রুপে আমরা ওই যে বিশ্লেষণ গুলো যে করি স্যার, স্যার ওই ক্ষেত্রে ওই যে 3A গ্রুপে গিয়ে আমরা হচ্ছে আগে স্যার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ না করে প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি। স্যার এটার কারণ কি? বলো 3A। স্যার 3A যে গ্রুপটা, হ্যাঁ। স্যার গ্রুপ নাম্বার 3A তে যে স্যার আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার আগে যে স্যার অ্যামোনিয়াম ক্লোরাইডটা যে যোগ করি আগে, আস্তে আস্তে যে যোগ করি স্যার, স্যার এটা কেন করি?
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাই পরে কেন যোগ করি, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কেন আগে যোগ করি? এই যে 3B না 4, স্যার 3A তে। হ্যাঁ। 3A তে অ্যামোনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জি স্যার। অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম, এটা এটা জিজ্ঞাসা করছো? জি স্যার। জি স্যার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আগে কেন অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করতে হবে? ও না না না, বিষয়গুলো এরকম না। এখানে সম আয়ন প্রভাব কাজ করে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি ধরো আয়রন আছে এখানে, আমার পদার্থটা কি আয়রন, যখন আমরা অ্যামোনিয়াম জি স্যার। হাইড্রোক্সাইড দিব তখন কি হবে? আয়রনের হাইড্রোক্সাইড, জি স্যার, বাদামি পদক্ষেপ করলে আয়রন। আয়রনের হাইড্রোক্সাইড। এখন এইটা অ্যামোনিয়াম ক্লোরাইড যখন দিব তখন তার যে সম আয়ন প্রভাবের কারণে এই ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কমে আসবে, ফলে সহজেই সে অধঃক্ষিপ্ত হবে। স্যার তাহলে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপটা দ্রুত পাওয়ার জন্য আমরা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আগে হ্যাঁ, যোগ দ্রুত করি। দ্রুত পাওয়ার জন্য। ঠিক আছে এই যে স্যার। এই যে দেখো এখানে লেখা আছে, এই যে এরকম জায়গায় লেখা আছে। গ্রুপ 1, 2 আয়ন পৃথক করার পর যে সকল ক্যাটায়ন থাকে তাদের মধ্যে যে সকল ক্যাটায়নের হাইড্রোক্সাইড লবণের দ্রাব্যতা গুণফল, দেখছো, যে সকল ক্যাটায়নের হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত কম যে উহারা অ্যামোনিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অধঃক্ষিপ্ত হয়। মানে হাইড্রোক্সাইড সৃষ্টি হবে, এই হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল খুব কম, এই দুটো দেওয়ার সাথে সাথেই তার আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে, তখন কি হয়? যখন অধ্যক্ষিপ্ত অবক্ষিপ্ত হয়। হয়। পদক্ষেপ হয়। এর পরের কথাটা কি? এই যে দেখছে যে পরেরটা কি, গ্রুপ 3B পর্যন্ত যদি হয় সকল আয়নের কার্বনেটের দ্রাব্যতা গুণফল কম। লাস্টেরটা আবার কি? লাস্টেরটা কি করলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকলো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের থাকলো, শেষে আবার কার্বনেট দিলাম, অ্যামোনিয়াম হুম। কার্বনেট। তাহলে আমার এই যৌগটা কি তৈরি হবে? ক্যালসিয়াম স্যার কার্বনেট। যৌগটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ। হ্যাঁ, তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা গুণফল খুব কম, ওই দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড, এমন সব কিন্তু অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওই দুটো তো দেওয়াই আছে আগের থেকে। এখন যদি অ্যামোনিয়াম কার্বনেট দিই তাহলে অ্যামোনিয়াম কার্বনেটের যে অধঃক্ষেপটা পড়বে সেটা আরো দ্রুত। এই যে তিনটা আয়ন সমান, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম অ্যামোনিয়াম, তিন জায়গায় অ্যামোনিয়াম আছে। আচ্ছা, এই সমস্ত কথা এসে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা আছে আর কি। হ্যাঁ, কি কোন অধক্ষেপ পড়ছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কোন অধক্ষেপ পড়ছে, সবগুলো লেখা আছে। তো এইখানে যে আরো যেটা বললাম ওই কথাটা আবার এখানে লেখা আছে, দেখো। 3A তিনটি ক্যাটায়ন আছে, এরা হচ্ছে ফেরিক, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, উহাদের হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করা হয়। এ কারণে দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন সরবরাহ করার প্রয়োজন হয়। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আহ, ভূমিকা হাইড্রোক্সাইড আয়ন তৈরি করার জন্য, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি করার জন্য। অন্যান্য দ্রবণীয় হাইড্রোক্সাইড যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটা হলো হাইড্রোজেন সরবরাহকারী হতে পারে, কিন্তু তাতে সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন প্রভৃতি যুক্ত হয়ে পড়ে। তাহলে কেউ যদি বলে যে
ফেরিক আয়নের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম কি তৈরি করার জন্য? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আয়ন সরবরাহকারী হিসেবে ব্যবহার করার জন্য। হ্যাঁ, মানে হাইড্রোক্সাইড সরবরাহকারী। হুম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি হাইড্রোক্সাইড দেওয়ার সরবরাহী জন্য। করার তাহলে জন্য। সেই হাইড্রোক্সাইডটা আয়রনের সাথে যুক্ত হয়ে কি তৈরি হবে? ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক ফেরিক হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। তো এখন কেউ বলতে পারে, তো স্যার আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেও তো হইতো ফেরিক হাইড্রোক্সাইড, তাই কি না? তাতে আবার সোডিয়াম আর পটাশিয়াম যুক্ত সোডিয়াম হয়ে পড়ে পটাশিয়াম যুক্ত হয়ে পড়তো, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, এই সকল শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, এই সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম এগুলো শক্তিশালী, দুর্বল না। উহারা দ্রবণে প্রচুর পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করবে। শুধুমাত্র ফলে 3A আয়ন সমূহ নয়, যদি বেশি পরিমাণে OH পায়, যদি বেশি পরিমাণে OH পায় তাহলে কি করবে দেখো। মনে করো যে আমি এখানে অনেক কিছু ছিল, আমি যদি এখানে অনেক বেশি পরিমাণে বেশি পরিমাণে যদি OH দেই, তাহলে এখানে মানে এই গ্রুপ অন্যান্য গ্রুপের গুলাও একসাথে পদক্ষেপ পড়ে যাবে। পদক্ষিপ্ত হবে। তার জন্য আমার এই ফেরিকের জন্য অল্প একটু হাইড্রোক্সাইড দরকার। আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, ভালো কথা। এখন বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড কেন যুক্ত করা হচ্ছে? ঘনমাত্রা কমানোর জন্য। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কমানোর জন্য। তাহলে কেন কমাচ্ছি? কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যাতে পদক্ষিপ্ত। অল্প, হ্যাঁ, না অল্প পাওয়া হ্যাঁ, যায়। কম অধঃক্ষেপ তো হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েও পড়তো, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তো বেশি পরিমাণে OH পেতাম। এজন্য হুম। ফেরিক ক্লোরাইড তো অধঃক্ষেপ পড়তো, তার সাথে আরো অন্যান্য জনও অধঃক্ষেপ পড়তো। কিন্তু পদক্ষিপ্ত। আমি এত অল্প দিব যে যাতে শুধুমাত্র ফেরিকই পদক্ষেপ পড়ে বা অ্যালুমিনিয়াম পড়ে, পদক্ষিপ্ত হবে। অন্য কিছু না পড়ে। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তো ঘনমাত্রা এমনিই কম হবে কারণ এটা মৃদু, কিন্তু এটার সাথে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি বা আগের থেকে দেওয়া থাকে, তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আরো কি হবে? কমে যাবে। কমে যাবে। কারণ কি? সংজ্ঞাটা কি? সম আয়ন প্রভাবের সংজ্ঞা হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যদি এমন একটা তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হয় যেখানে আয়নের মিল আছে, তাকে বলে সাধারণ আয়ন। আর সাধারণ আয়নের ফলে বিয়োজন মাত্রা হ্রাস পায়। তাহলে হ্রাস পায়। অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে কমন হলো অ্যামোনিয়াম। এই অ্যামোনিয়াম হওয়ার কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা সেটা আরো কমে যাবে, কারণ হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা হ্রাস পাবে। এটা ক্লিয়ার হলো এখন? জি স্যার। জি স্যার। অনুরূপ ভাবে সব জায়গায় কিন্তু এরকম করবে যে ধরো কথার কথা, শুধুমাত্র ওই প্রশ্নটা না, এই প্রশ্নটাও আমরা আমাদেরকে পড়াইতো। লঘু HCl দিলে ভালো কথা, তো এখানে গিয়ে লঘু HCl এর সাথে H2S, তাহলে এখানে HCl এর সাথে H2S কেন দেওয়া লাগলো? HCl বাদ দিলে হতো। কিন্তু না, এখানে আগের থেকে HCl থাকার কারণে, হাইড্রোজেন হাইড্রোজেন কমন হওয়ার কারণে H2S এর যে সালফাইড দিবে, সালফাইডটা অল্প দিবে যাতে ওই শুধুমাত্র ওই কপার বা ক্যাডমিয়াম ওইটাই অধঃক্ষেপ পড়ে, বাকিগুলো যাতে না পড়ে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে প্রথমে বলবো যে প্রথমটার ক্ষেত্রে কিসের দ্রাব্যতা গুণফল অতিক্রম করে? HCl। লঘু HCl HCl এর। দিলে কার দ্রাব্যতা গুণফল? এই যে এই সমস্ত জিনিসের ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল। লেডের হুম। সাথে ক্লোরিন দিলে লেড ক্লোরাইড, এর দ্রাব্যতা গুণফলকে সহজেই কি করে? হ্রাস করে ফেলে। না, অতিক্রম করে। অতিক্রম করে। অতিক্রম অতিক্রম করে করে ফেলে। মানে দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হয়ে গেলেই তো অধঃক্ষেপ পড়বে। হুম। আর এখানে বলবো কি, এখানে কি বলবো? সমান প্রভাব। না, সমান সময়ায়ন প্রভাব তো, প্রভাবের কিন্তু ফলে কিসে দ্রব্যতা হ্রাস পাবে। কোনটার দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করবে? স্যার HCl এর। H2S এর নাকি? H2S এর দ্রাব্যতা বা বিয়োজন মাত্রা হ্রাস করবে, কিন্তু ওই যে দ্রাব্যতা গুণফল কার হবে? এখানকার ধাতু, HCl এর। না এখানকার স্যার ধাতু আর চারটা এখানকার গুণফল সালফার, হবে কপারে। এখানকার কপার। ধাতু কপার আর সালফাইড। এখানকার সালফাইড, কপার সালফাইড কপার বা সালফাইড এটার দ্রাব্যতা বা ক্যাডমিয়াম গুণফলকে সালফাইড। অতিক্রম করবে।
অনুরূপভাবে এখানে দিলে কি তৈরি হবে? হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করবে। ওকে। তো লিসার বাসা কোন এলাকায়? স্যার 8টি গ্রাম, রানীগঞ্জ। কিন্তু আর আমাদের এক টিচারের মতো মনে হচ্ছে যে এই বলার তোমার অভ্যাস আছে। এটা বর্জন করতে হবে, ক্লাসে জি টিচারদের স্যার। সাথে বড় মানুষের সামনে এটা বর্জন করতে হবে। আচ্ছা, এরপরে বাধা প্রদানকারী, এটার কি কি বোঝাতে চাইলে? স্যার ফসফেট, স্যার প্রশ্নটা আমি একটু বের করে নিই। এই যে তো, হ্যাঁ, তো এটা তো সহজে আছে স্যার যে ফসফেট আয়নকে কোনো বাধা প্রদানকারী আয়ন বলা হয়। আর হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এ তো স্যার ফসফেট হচ্ছে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাহলে গ্রুপ 3 থেকে কেন হচ্ছে বাধা প্রদান করে? এটা প্রশ্ন আচ্ছা, স্যার। অজৈব লবণ, এটা ওই তো বললামই যে অজৈব লবণের নমুনায় কতিপয় অ্যানায়ন উপস্থিত থাকলে নিয়ম মাফিক বিশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়। নিয়ম মাফিক, এই কারণে এ সকলকে বাধা প্রদান করবো। অজৈব লবণের মধ্যে ফসফেট, বোরেট, ফ্লোরাইড, সিলিকেট এসব এই সমস্ত আয়নে বাধা প্রদানকারী মূলক। এছাড়াও অনেক জৈব অ্যাসিড ও অ্যানায়ন যেমন অক্সালেট, বেনজয়েট ইত্যাদিও বাধা প্রদান করে। এখন কেন বলছে যে যে লেখা সুন্দর করে লেখা আছে যে এই সকল অ্যানায়ন বাধা সৃষ্টি করে কেন? উত্তর হচ্ছে ক্ষার ধাতুসমূহ ছাড়া অন্যান্য সকল ধাতুর ফসফেট, ক্ষার ধাতু কোনটা? সোডিয়াম, পটাশিয়াম, এই ধাতুগুলো ছাড়া অন্য ধাতুর ফসফেট এবং অনেক ধাতুর বোরেট, ফ্লোরাইড, সিলিকেট লবণ পানিতে এবং ক্ষারীয় দ্রবণে অদ্রবণীয়। এই ফসফেট, ফ্লোরাইড, ক্লোরাইড এগুলা কি অনেক জায়গায় কি অদ্রবণীয়। অবশ্য উহাদের অম্লীয় মাধ্যমে অনেক ধাতুর বোরেট দ্রবণীয় করা যায়। ক্যাটায়ন সময়ের গ্রুপ বিভক্তি করার সময় 2 পর্যন্ত পরীক্ষণীয় দ্রবণগুলো অম্লীয় থাকে। ক্যাটায়নের সময় কি থাকে? 2 পর্যন্ত দ্রবণটা কি থাকে? অম্লীয় অম্লীয় থাকে। থাকে। কিভাবে? প্রথমে HCl দিলে, তাহলে দ্রবণটা কি থাকলো? অম্লীয়। অম্লীয়। তারপর একটা 2 নম্বরে HCl এর সাথে থাইরাম। H2S, মানে ওখানেও তো HCl আছে, HCl সহকারে তো H2S, মানে একে তো HCl আছে, দুইয়েও কি HCl আছে না? জি জি স্যার। স্যার আছে। তাহলে এই দুইটা জায়গাতেই কি আছে? মাধ্যমটা কেমন? স্যার অম্লীয় মাধ্যম। অম্লীয়। হ্যাঁ, তার তার মানে এই মিশ্রণটা অম্লীয়। এখন ফসফেট, বিভিন্ন ধাতুর ফসফেট কি পানিতে দ্রবণীয় না দ্রবণীয় না? স্যার ফসফেট তো মনে হয় দ্রবণীয় না। অদ্রবণীয় লেখা আছে, পানিতে অদ্রবণীয় বা ক্ষারীয় দ্রবণে অদ্রবণীয়। পানিতে কি অদ্রবণীয়, অদ্রবণীয়। আবার ক্ষারীয় দ্রবণেও কি অদ্রবণীয়। 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 কিন্তু অম্লীয় দ্রবণে কি তারা? দ্রবণীয়। 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 তাহলে গ্রুপ একে কি অম্লীয় না? জি জি স্যার। স্যার। দুইয়ে? অম্লীয়। দুইও অম্লীয়। তিনে গিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, এটা কি? ক্ষারীয়। পরেরটা ক্ষারীয়। কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। পরেরটাও ক্ষারীয়। ক্ষারীয়। তারপরেরটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। ক্ষারীয়। তাহলে এখন ফসফেট থাকলে ফসফেট কি হয়ে যাবে? স্যার অধক্ষেপ, অদ্রবণীয় হয়ে যাবে। অদ্রবণীয় হয়ে অধক্ষেপ যাবে। করে দিন। তাহলে তখন গ্রুপ এই সময় নির্ধারিত যে ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই সমস্ত যে বিষয়গুলো আছে, এছাড়াও গ্রুপ 3B, 4B ক্যাটায়ন সমূহ, ম্যাগনেসিয়াম আয়ন ওদের ফসফেট, বোরেট, ফ্লোরেট ইত্যাদি লবণ হিসেবে অধক্ষিপ্ত হয়। অর্থাৎ পরের গুলা তখন কি হবে না, যেহেতু দ্রবণীয় হবে না, সেহেতু মনে করো আমি আমার 2 নম্বর ইয়েতে ধরো এখানে যেহেতু ফসফেট অধক্ষেপ হবে না, তাহলে আমি ফেরিক হাইড্রোক্সাইড তো অধক্ষেপ পড়লো, সাথে আবার ফসফেটটাও কি হবে এর মধ্যে? অধক্ষিপ্ত হবে স্যার, অধক্ষেপ তখন হয়ে যাবে। ফসফেটকে আলাদা করতে হবে। তাহলে তখন আমাদের কি হবে? ওই যে নির্ণয় করা ঝামেলা হয়ে যাবে না?
জি স্যার। জি স্যার। তো তখন এজন্য এটা আমাদেরকে আগে বিতাড়িত করে তারপরে পরের কাজগুলা করতে হবে। স্যার ওই ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপের সাথে যে ফসফেট পদক্ষেপটা হচ্ছে করবে স্যার, এটা কি মানে বুঝবো কিভাবে আর কি স্যার? এটা কি পদক্ষেপের কোনো কালার দেখে বুঝবো? পদক্ষেপের কালার মানে তোমার যাতে স্যার ওই যে অধক্ষেপ, 3 নাম্বার গ্রুপে হচ্ছে। ধরো তুমি ফসফেট তাড়াওনি, ফসফেট তাড়ানোর কাজ করনি, তুমি মনে করছো যে আমার এটাতে ফসফেট নাই, তাড়াবো না। এখন তুমি তো জানো না ওর মধ্যে ফসফেট আছে কিনা। এখন তুমি করলে কি, কাজ করলে দেখলে যে আহ, আমার বাদামি রঙের অধক্ষেপ পড়েছে, তাহলে তুমি চিন্তা করলে আমারটা ফেরিক। ঠিক আছে, চিন্তা করেছো আমারটা ফেরিক। 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 এখন তুমি ফেরিকের যে অধক্ষেপ নিয়ে আবার বিশ্লেষণ করতে হয় না? জি জি স্যার। স্যার। এখন পদক্ষেপ বিশ্লেষণ। অধক্ষেপ বিশ্লেষণে গিয়ে আর তুমি ফেরিক খুঁজে পাচ্ছ না, পাওয়া যাচ্ছে না। তখন তো তোমার ঝামেলা হয়ে যাবে। তুমি তো ভেবেছিলে যে গ্রুপ 3 এতে অধক্ষেপ পড়েছে, সেকে নিয়েছো, রেখে দিয়েছো, পরে গিয়ে আবার অধক্ষেপ বিশ্লেষণ করছো, অধক্ষেপ বিশ্লেষণে যায় আর ফেরিক পাচ্ছ না। কারণ ওইখানে ফসফেট সহকারে আছে, ওই পদক্ষেপের মধ্যে ফসফেট সহকারে অন্য কিছুর ফসফেট আছে। তাহলে অন্য কিছুর ফসফেট থাকলে তোমার ফেরিকের টেস্ট করার জন্য যে যে রিয়াজেন্ট দেওয়ার কথা ছিল সেগুলো দিয়েছো, কিন্তু বাট হচ্ছে না, মিলছে না। তুমি তো ফসফেটের কালার দেখে বুঝতে পারবে না ওই জায়গায়। ফসফেট তুমি না তাড়ালে এই এই সমস্যাগুলাই পড়তে হবে। তাই ফসফেট তাড়িয়ে আমরা তো করছি কি, আমরা কি ক্ষারীয়মূলক করছি না অম্লীয়মূলক করছি বলো? স্যার ক্ষারীয় হলো। ক্ষারীয়। ক্ষারীয়মূলক করছি। তাহলে ক্ষারীয়মূলক করার সময় তো তোমার নেগেটিভ আয়নের কথা মনেই নাই, যে ওইটা ক্লোরাইড, সালফেট না নাইট্রেট না ফসফেট। বাট 2 নম্বর গ্রুপের পরে যদি তুমি ফসফেট না তাড়াও আর তোমার যদি ফসফেট থেকে যায়, তাহলেই তুমি পরবর্তীকালের যে শনাক্তকরণগুলো সেগুলো তুমি ঠিক মতো তোমার আইডেন্টিফিকেশন হবে না। ঠিক আছে। জি স্যার। স্যার এখন তাহলে বলো, আমরা প্রশ্ন থ্রি বলো। এতে স্যার ফেরিকটা পাই। স্যার 3 এতে আমরা ফেরিকটা পাই নাই, আমরা হচ্ছে 3 বি থেকে স্যার আমরা জিঙ্কের পদক্ষেপ পাইছি। হ্যাঁ। স্যার সেক্ষেত্রে কি, স্যার সেক্ষেত্রে তো আমাদের 3 এতে স্যার ফসফেট তাড়ানোর কোনো কাজই নাই, তাই না? কিসে? স্যার আমরা 3 এতে ফেরিক মানে ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপটা পাই নাই। হ্যাঁ। আমরা হচ্ছে জিঙ্ক সালফেট পেয়ে গেছি 3 বি থেকে। হুম। মানে জিঙ্ক সালফাইডের সালফাইডের হচ্ছে পদক্ষেপ পেয়ে গেছি স্যার। তাহলে তো আমরা 3 বি পর্যন্ত গিয়ে তারপর হচ্ছে জিঙ্ক সালফাইডের পদক্ষেপটা আলাদা করে স্যার হচ্ছে তারপর আমরা ফসফেট আয়নটা তাড়াবো। না, ফসফেট তো 2 নম্বরের পরে তাড়ানোর কথা না, তখন স্যার তাড়ানোর কিন্তু কথা। 2 নাম্বারের পরে যদি ফেরিক হাইড্রোক্সাইডটা যদি না পাই, না, না পাইলেও তো তাড়াইতে ফেরিক হবে বা তোমার। ফেরত। না ও পাইলেও আচ্ছা তাড়াইতে স্যার, হবে। তাহলে না পাইলে, স্যার তাহলে না পাইলে স্যার যে তখন তাহলে কেমনি তাড়াবো? কারণ পদক্ষেপটা যদি না পাই তখন। তোমাদেরকে কি বলা হয়েছে ফসফেট দূর করতে হয় কখন, সেটা বলো আগে। স্যার এই যে 2 নাম্বার গ্রুপ পর্যন্ত যাওয়ার পরে কিন্তু ফসফেট দুই 3 এতে মানে। তো সেটাই তো নিয়ম, যে তো আমার কখন আমি ফসফেট তাড়াবো বলো? ফসফেট তাড়ানোর কাজ কখন? স্যার গ্রুপ 2 যখন পর্যন্ত কাজ ফেরিকটা পাবো সম্পন্ন না। করে তারপর। স্যার ফেরিক না পাইলে তখন না মিললে। ফেরিক না মিললে তখন ফসফেট তাড়াতে বলছে। তার লবণে ফসফেট আছে কিনা এই জন্য আমরা আগে অ্যানায়নের টেস্ট করে নেব না? হ্যাঁ, টেস্ট তো করতে হবে। ওইটা থাকলেই তো পরে আমরা দূরীভূত করবো, নাহলে তো আর দরকার নাই। হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে। ফসফেট দূর করার বিষয়ে এক্সাক্ট কখন আহ, দূর করলে ভালো আমি কালকে বলে দিব। কাজ করার সময় আমাকে ডাকবা। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। রেকর্ডিং আমি দিয়ে দিব। আচ্ছা। ওকে স্যার।